আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি রবিউল ওহাব। সংস্কার কর্মসূচি বাস্তবায়নের উপর নির্ভর করে আগামী জাতীয় নির্বাচন এবছরের ডিসেম্বর থেকে আগামী বছরের মার্চের মধ্যে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস। তবে এ সময়ের মধ্যে নির্বাচনের সময়সূচি নির্ভর করবে সরকার গৃহীত প্রয়োজনীয় সংস্কার কর্মসূচি বাস্তবায়নের উপর, যা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য অপরিহার্য। সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যদি সংস্কার কার্যক্রম দ্রুততার সাথে সম্পন্ন করা যায় তাহলে ডিসেম্বরে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে দীর্ঘমেয়াদী সংস্কার প্রক্রিয়ার প্রয়োজন হলে নির্বাচন দিতে আরও কয়েক মাস সময় লাগতে পারে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার বিষয়ে অধ্যাপক ইউনুস বলেন, দীর্ঘদিন ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছর ক্ষমতাচ্যুত হওয়ার পর যখন তাকে দায়িত্ব নিতে বলা হয় তখন তিনি হতচকিত বোধ করেন। বিবিসিকে ড ইউনুস বলেন, তিনি কখনো ভাবেননি যে তিনি সরকার পরিচালনার দায়িত্ব নেবেন। তবে দায়িত্ব গ্রহণের পর সঠিকভাবে সরকার পরিচালনার জন্য সঠিক উপায়গুলো তাকে খুঁজে নিতে হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌশলীর বিশেষ উপদেষ্টা টবি ক্যাডম্যান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের মামলা হেগের আন্তর্জাতিক আদালত পাঠানোর আহ্বান জানিয়েছেন। গতকাল ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠককালে তিনি এই সুপারিশ তুলে ধরেন। বৈঠকে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতের সঙ্গে বাংলাদেশের সম্ভাব্য সহযোগিতা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় আদালতের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া বিদেশি রাষ্ট্রগুলোর ছত্রছায়ায় থাকা অভিযুক্তদের বিচারের আওতায় আনতে আন্তর্জাতিক অপরাধ আদালতের সহায়তা প্রয়োজন উল্লেখ করে পরিপূরক বিচার ব্যবস্থার আওতায় আইসিসির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার উপর জোর দেওয়া হয়। কুষ্টিয়ায় শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও আবরার ফাহাদের পিতা বরকতুল্লাহ। গতকাল কুষ্টিয়া জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামের উদ্বোধন করেন তারা। এ সময় আসিফ মাহমুদ বলেন, আবরার ফাহাদ শুধু একটি নাম নয়, আবরার ফাহাদ হচ্ছেন আগ্রাসন বিরোধী সংগ্রামের চেইন। তাকে আজীবন স্মরণ করতে কুষ্টিয়া স্টেডিয়াম তার নামে নামকরণ করা হয়েছে। এই স্টেডিয়ামকে আরও আধুনিকায়ন করা হবে। কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মকসুদ জাহেদি ও যুগ্ম সচিব আমিনুল ইসলাম সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ। জাতীয় পাট দিবস উপলক্ষে এক আলোচনা সভা গতকাল গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় বক্তারা পাট পণ্যের ব্যবহার বাড়ানোর পাশাপাশি পাটের আবাদ বৃদ্ধির উপর জোর দেন। এছাড়া পাট চাষিরা যাতে তাদের পণ্যের ন্যায্য মূল্য পেতে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ গোলাম কবিরের সভাপতিত্বে ডিডিএলজি বিশ্বজিৎ কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সালমা পারভিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসান ও জেলা কৃষি বিপণন কর্মকর্তা আরিফুর রহমান সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। এদিকে পলিথিন ব্যবহার পরিহার করে পাট পণ্যের বাংলাদেশ গড়িয়ে প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে জাতীয় পাট দিবস 2025 পালিত হয়েছে। গতকাল এই উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসের তাৎপর্য উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা সোনালী আঁশ পাটজাত পণ্যের ব্যবহার নিশ্চিতকরণ ও পলিথিনের ব্যবহার বন্ধ সহ পাটের বিভিন্ন বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেন। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ জুবাইর হোসেন চৌধুরী ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস, মাগুরা ও নড়াইলের দায়িত্বপ্রাপ্ত পাট উন্নয়ন কর্মকর্তা শেখ মোহাম্মদ মাহবুবুল ইসলাম সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। এবারে কৃষি সংবাদ। গোপালগঞ্জ সদর উপজেলায় চলতি মৌসুমে ৪৫ হেক্টর জমিতে ভুট্টা আবাদ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবছর কৃষকেরা মোট ৪১৪ মেট্রিক টন ভুট্টা উৎপাদন করতে পারবে বলে আশা করছে উপজেলা কৃষি বিভাগ। ইফতার ও সেহরির সময়সূচি। আজ গোপালগঞ্জ ও এর পার্শ্ববর্তী এলাকায় সময় অনুযায়ী ইফতার সন্ধ্যে ৬টা ১০ এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর ৪টা ৫৮। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ৩০ বাংলায়।